বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবস 21 ফেব্রুয়ারি। অনুষ্ঠানের শুরুতেই আমরা 21-এ সেই শহীদদের সালাম, বরকত, রফিক জব্বার সহ যারা সেদিন মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের গভীর শ্রদ্ধাভরে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং একই সঙ্গে স্মরণ করি সেই ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং সর্বশেষ 2024-এর জুলাই গণঅভ্যুত্থানেও যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ভাষার লড়াই থেকে 71-এর মুক্তিযুদ্ধ এবং এই গণ অভ্যুত্থান, তার মাঝখানে 90-এর গণ অভ্যুত্থান, কোনোটাই বিচ্ছিন্ন নয়। এর সবটাই হচ্ছে গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আজকের এই বিশেষ দিনে কথা বলবার জন্যে মূলত আমরা কথা বলবো সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং আমার ডানে রয়েছেন জনতা পার্টির বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমে একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাইবো যে সম্প্রতি একটা নির্বাচন হলো, বহুদিন পরে বাংলাদেশে একটা নির্বাচন হলো এবং বলা যেতে পারে আমাদের ইতিহাসের যে কটা ভালো নির্বাচন হয়েছে তার মধ্যে একটা নির্বাচন হয়েছে। যদিও এটাকে কতখানি ইনক্লুসিভ বলা যাবে সেটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে। সরকারও গঠিত হলো, কেমন সরকার দেখছেন, কেমন সংসদ হবে বলে আশা করছেন নীলুফার চৌধুরী মনি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। আমি প্রথমেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, সেই 52 ভাষা আন্দোলন যে এখানে উজ্জীবিত করেছিল আলাদা একটা রাষ্ট্র গঠনের। আমার ভাষার স্বাধীনতা প্রথম আমি স্বীকৃতি পাই এবং তারপরে 71, 90, জুলাই, সর্বশেষ 24-এ যত শহীদ আছেন সমস্ত শহীদদের প্রতি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং নতুন একটা সরকার, তাকে আপনার মাধ্যমে আমি স্বাগতম জানাচ্ছি। এই সরকার, আপনার নিজেই বলেছেন যে একটা নির্বাচন, যেতগুলো ভালো নির্বাচন আছে তার মধ্যে ধরা যায়। আসলে বলতে 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 আমার মনে হয় যে যারা আপনারা যারা সমালোচক ছিলাম, সবশেষে এমন হয়েছে যে সেই সমালোচনাটাই আপনার উল্টো হয়ে একটা ভালো নির্বাচন হয়ে গেছে। আমরা খুব খুশি, আমরা এমনই চেয়েছিলাম। সমালোচনাটা এই জন্যই ছিল যে শাসক শ্রেণী যেন ভয় থাকে, প্রেশার তৈরি করা, একটা ভালো প্রেশার তৈরি করার জন্য। সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে সাকসেস, আপনি আপনার জায়গা থেকে সাকসেস, এবং আমরা সব কিছু মিলে আমরা সেই অবস্থানটাকে, যে ছোটোখাটো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কিছু হয় নাই, আমরা ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি সব কিছু সুন্দরভাবে সহজভাবে এই পর্যন্ত, আজকে পর্যন্ত পরিচালিত হওয়ার জন্য। নতুন সরকারকে ধন্যবাদ, নতুন সরকারকে অভিনন্দন, এবং একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, এমপিরা শপথ নিয়েছেন, মন্ত্রীরা শপথ নিয়েছেন, এবং সেটার মধ্যেও একটুখানি টক আছে। সে টকটা হলো যে শপথ অনুষ্ঠান 2টা না 3টা হয়েছে। কেউ কেউ শপথ করেছেন, কেউ কেউ সেটা অ্যাটেন্ড করেন নাই, যেটা জুলাই সনদের, যেটা যে সংবিধান সংস্কারটা, যেটা সেটা নিয়ে একটা ছোটোখাটো বচসা চলছে বা আলোচনা চলছে। তারপরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন যে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে তারা তাদের নিজস্ব কার্যালয়ে বসেছেন, কাজ করছেন। 100 দিন পর্যন্ত আমরা হানিমুন পিরিয়ড ধরব। সেই হানিমুন পিরিয়ডে যারা যেমন অনেকেই সুন্দর সুন্দর কথা বলছেন, গ্রহণযোগ্য কথা, গ্রহণীয় কথা আমরা শুনছি, এবং ব্যতিক্রমী কথা। খোদ প্রধানমন্ত্রী মাননীয়, উনি যে ধরনের কথা বলছেন এবং 5ই আগস্টের পর থেকে যে ধরনের কথা এবং কাজ করছেন, আমি বেশ কিছু ব্যাপারে খুবই খুশি, আনন্দিত। এই কারণে যে উনি প্রথম দিন অফিস করতে গিয়ে উনি ক্যাবিনেটকে ওনার ওখানে না এনে উনি নিজেই ক্যাবিনেটের কাছে গিয়েছেন। এটা একটা
খুব গুড সাইন যে জ্যাম উপেক্ষা করে একজন উনি নিজেই গিয়েছেন। 2 নম্বর, উনি প্রটোকলের যতগুলো গাড়ি সবগুলো বাদ দিয়ে 2টা 3টা কিংবা 4টা গাড়ি 4টা গাড়ি রেখেছেন এবং বলেছেন এগুলো নো নিড। তো এই ডেসপারেট যে সাহসিকতা, আমি সম্মান করি সেই সাহসিকতাকে। 4 নম্বর, উনি বলেছেন ওনার ভাষণে 3 নম্বর, যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি এবং যারা ভোট দিতেই যাননি, আমি সবার জন্য কাজ করব। মূল্যবান। এই যে সবার জন্য কাজ করা, আমরা বহু বছর এই লাইনটা শুনি নাই। এই যে কাজ করার মানসিকতা উনি ব্যক্ত করেছেন, আমি এই মানসিকতাকে স্যালুট করি, এই মানসিকতাকে। গোলাম স্যারের মিলন। ধন্যবাদ আপনাকে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং আজকে আমার সহ আলোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে। আপার কথা ধরেই তার ধারাবাহিকতা বলতে চাই। এই মাহে রমজানে আজকে আমরা 21শে ফেব্রুয়ারি, সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এই কারণে, সেই রফিক, জাব্বার, সালাম, বরকত, যাদের রক্তের ধারাবাহিকতায় 71-এর মুক্তিযুদ্ধ, সুতরাং আমরা অবশ্যই তাদের সাথে সশ্রদ্ধ চিত্তে আজকে স্মরণ করি। সেই স্বাধীনতা 71-এর মুক্তিযুদ্ধর পর থেকে 54 বছর পেরিয়ে গেছে। আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অঙ্গীকার নিয়ে, সেটা বাস্তবায়ন হয়নি। অর্থাৎ স্বচ্ছতা, জবাবদিহিতা, একটি সুষ্ঠু নির্বাচন। যদিও মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টি নির্বাচন অপেক্ষাকৃত অনেক ভালো ছিল, কিন্তু বিগত 17 বছরে আমরা যেটা দেখেছি, যারই ধারাবাহিকতা 24-এর গণ অভ্যুত্থান, একটি বৈষম্যহীন সমাজ, একটি গুণগত রাজনীতির পরিবর্তন এবং অর্থবহ একটা রাজনীতি মানুষের কাছে দেওয়ার জন্যই আজকে যে নির্বাচন হয়ে গেল। দেখেন, আপনার এখানেই কিন্তু আমি বলেছিলাম, আমার আমি যদি ভুল করে না থাকি, লাস্ট 3টে এপিসোডে পরপর বলে গিয়েছিলাম। আজকে সেই কথাটা বলছি কেন, কারণ তারপরেই যেহেতু আজকে আসছি নির্বাচনের পরে, ডক্টর ইউনূসের নেতৃত্বে উৎসবমুখর এবং গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ নির্বাচন সম্ভব নয়। সুতরাং আজকে এই কথা বলছি এই কারণে যে তারপরও এদেশের জনগণের, এটা ছিল আমার একটা রাজনৈতিক মূল্যায়ন। আমার মতো আপনি সহ অনেকেরই এটা রাজনৈতিক মূল্যায়ন ছিল। কারণ আজকে এই কথা বলতে হবে যে কথাটা আমরা বলেছিলাম যে নির্বাচনী যে পরিবেশ ছিল, কাঠামোগত যে সীমাবদ্ধতা ছিল, এবং সেই সমস্ত জিনিসকে মাথা নিয়ে আমরা আশঙ্কার কথা ব্যক্ত করেছিলাম। তাই আজকের বিষয় আমরা শুধু এই বিতর্কে না গিয়ে, রেজাল্ট যেটা হয়েছে সেখানে টিআইবি মূল্যায়ন করেছে, সেখানেও প্রশ্ন আছে, কিংবা নতুন যে সরকার গঠিত হয়েছে, আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমি প্রথমে অভিনন্দিত করতে চাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কারণ তার কতগুলি জিনিস কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হলো যে তিনি নির্বাচিত হওয়ার পর প্রত্যেক প্রতিদ্বন্দ্বী নেতাদের কাছে উনি গিয়েছেন, ডক্টর শফিক রহমানের কাছে, নাহিদ ইসলামের কাছে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর, যেটা আপা বললেন, প্রোটোকলে তিনি তার গাড়ি রাখেন নাই, তিনি বিজয়ের পর বিজয় মিছিল করতে না করেছেন। এবং ওই যে কথা মূল্যবান, সাধারণত সবাই বলে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, তিনি বর্তমান রাজনৈতিক ব্যবস্থা, মানে রাজনৈতিক অবস্থাকে মাথায় রেখে এটাও বলেছেন যারা ভোট দিতে যাননি। এবং এটা 40% লোক। এবং এটা সত্যি কথা বলতে কি, আমি মনে করি যে আমি আমার সৌভাগ্য, এটা দেখলে একটা এই কথার অর্থ কিন্তু অনেক বড়। আমি ওইটি বলছি যে একজন প্রাজ্ঞ নেতার মতো আমি, এবং আরো বিষয় হচ্ছে যে কৃচ্ছতা সাধন। হ্যাঁ, যেমন গাড়ি বহর শুধু নয়, হ্যাঁ, তিনি ওই আপনার এমপিরা নিজের টাকার তেল দিয়ে নিজস্ব গাড়িতে গিয়েছেন, সরকারি গাড়ি। এমপিরা প্লট নেবেন না, এমপিরা এটাই বলতেছিলাম আজকে আপনি সিদ্ধান্তগুলো, এই জিনিসগুলি কিন্তু মানুষকে আকৃষ্ট করেছে। আমি আশাবাদী হতে চাই। তবে এটা যেমন আছে যে কথার প্রসঙ্গে বললেন মিস্টার তারেক রহমান বা প্রধানমন্ত্রীর কথাবার্তা তো নিঃসন্দেহে এখন অবধি খুবই প্রশংসার
দাবি রাখে। কিন্তু মন্ত্রীবর্গ কিন্তু কেউ কেউ কথা বলতে শুরু করেছেন, যেমন ধরেন একজন বলেছেন, কালকে আমার অনুষ্ঠানে একজন এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন যে বিদেশ থেকে আমরা এমন শিক্ষা ব্যবস্থা করতে চাই যেন বিদেশ থেকে সবাই আমাদের এখানে পড়তে আসে, আমাদের কেউ আর যাবে না। আবার আরেক মন্ত্রী বলছেন যে যেটা আমাদের এখানে বড় দীর্ঘদিন যাবৎ কমপ্লেন, যে সড়ক পরিবহনে চাঁদাবাজিটা, এবং এতে অনেকে অতুষ্ট, এবং তিনি বলছেন যে তিনি আসলে সড়ক পরিবহনে চাঁদাবাজিটা দেখেন না, এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে হয় মালিক শ্রমিক সবাই মিলে। সো এগুলো কি মানে অতি উৎসাহ কিনা বা স্বাভাবিক কথাবার্তা কিনা, নাকি এগুলো আসলে নতুন করে আবার সেই অধিকথনের জায়গায় চলে যাচ্ছে? দেখেন যে এই তারুণ্য নির্ভর এই মন্ত্রিসভার কাছে জনগণের প্রত্যাশা অনেক। আজকে যে সমস্ত কথা বললেন, যাদের সম্পর্কে বললেন, আমি বলবো যে তারুণ্যের সাথে যে প্রজ্ঞা, দূরদর্শিতা কিংবা অভিজ্ঞতার, মানে তারুণ্য মানে কি আপনার কাছে? তারুণ্য মানে যে একটা স্পিড, যেমন বলতে চাচ্ছি যে যাদের বয়সের মানে aspect-এ কোন বয়সকে তরুণ বলবেন? না, তরুণ একজন 60 বছর বয়সের তরুণ হতে পারে, সেটা হতে পারে, কিন্তু এখানে আমি ওই অর্থে বলতেছি যে এখানে অনেক বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, অনেক যেটা জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি আমার যদি ধারণা 70 ঊর্ধ্বই আছে বেশ কয়েকজনের মতো। তো যাই হোক, ওইটা কথা না, আমার কথা হলো কি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জনগণের প্রত্যাশা অনেক। সকালে সূর্য দেখি কিন্তু দিনটা কেমন যাবে এটা বলা যায়। আবার হঠাৎ করে ওয়েদার তো আবার কিন্তু ওই 12টার দিকেও দেখা যায় যে কালবৈশাখীর সময় কিংবা ঋতুর সময় যে ঝড় বৃষ্টি হইতেছে, কালো হয়ে গেছে। আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে হানিমুন পিরিয়ড, আপা বললেন 100 দিনের, যে আমি 100 দিন কি সত্যিকারভাবে যে মানুষ কিন্তু আগামী 6টা মাস কিন্তু দেখবে। এই সরকারের জন্য মূল চ্যালেঞ্জ হলো অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, মূল্যস্ফীতি, এবং এর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা বলেছেন, এবং এই দলের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে না, আমি বলবো নিচুর লেভেলের যে কথাগুলি আসছে যে চাঁদাবাজি, এইগুলিকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে নিশ্চয়ই তারেক রহমান একজন সফল প্রধানমন্ত্রী হবে, এটাই প্রত্যাশা করতে চাই। তার পিতার সাথে, মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে আমার রাজনীতি করার সুযোগ হয়েছিল। তার সততা, তার দেশপ্রেম এবং তার যে প্রজ্ঞা ছিল, আজকে একটা জিনিস বুঝতে হবে যে তিনি যেমন পররাষ্ট্রনীতিতে তিনি যেমন নিগোশিয়েট করতেন, তিনি কিন্তু কাউকে চোখে চোখ রেখে কথা বলতেন। এখন আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী যাকে করা হয়েছে, আমি তার কেরিয়ার হিসাবে তার ভালো ডিপ্লোমেট বলতে চাই, কিন্তু তার সম্পর্কে কিন্তু প্রশ্ন আছে। আরও প্রশ্ন আছে যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে যিনি এসেছেন, তার প্রতি ব্যক্তিগতভাবে আমার তেমন কোনো ধারণা নেই, কিন্তু মানুষের পারসেপশন যে 3টা মন্ত্রণালয় তাকে দেওয়া হইলো, এবং এই দেওয়ার পর এটার পিছনে এটা একটু প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। সুতরাং এই দিকে কিন্তু মানুষের চোখ থাকবে। আমি আপনার মাধ্যমে অনেক মন্ত্রী কিন্তু একাধিক আমি মন্ত্রী বিশেষ দেওয়া করে হয়েছে, 2টা শুধু ব্যাপারে, ওনাকেই না। এবং 3টা ব্যাপারে। 3 নম্বর হচ্ছে যে এখানে অনেকেই বলে যে এখানে যে ক্যাবিনেটটা হয়েছে এখানে আমেরিকা এবং ভারতকে ম্যানেজ করা হয়েছে। দেখেন, এই বাংলাদেশের রাজনীতি করতে হলে অর্থনীতি বুঝতে হবে, ভূ রাজনীতি বুঝতে হবে, এবং ভূ রাজনীতিতে আজকে আমি ভারতকে ম্যানেজ করলাম, আমেরিকাকে ম্যানেজ করলাম, কিন্তু এটা কিন্তু খুব সেন্সিটিভ, এবং এটা কিন্তু দক্ষতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেখবেন। তারেক রহমানের খাতে আমি শুভকামনা করতে চাই। এবং লাস্ট একটি কথা বলে শেষ করতে চাই যে চ্যালেঞ্জ কিন্তু অনেক। এই চ্যালেঞ্জ যদি আজকে মাঝপথে কোনো কারণে হোঁচট খায়, বিশেষ করে আবারও বলছি অর্থনীতি এবং চাঁদাবাজি কিংবা আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলাকে যদি কন্ট্রোল করতে গিয়ে যদি ব্যাঘাত হয়, তাহলে কিন্তু এটা ভবিষ্যতে এটা ব্যাড মেসেজ যাবে, এবং এটা তাদের জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তো হোমের দায়িত্ব তার জন্য এফিশিয়েন্ট মিনিস্টারকে দেওয়া। না, আমি তো সবাইকে এফিশিয়েন্ট করতে চাই, কিন্তু পারসেপশন যেটা আছে তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেদিকে সতর্ক থাকবেন, এবং উনি সতর্ক করেও দিয়েছেন। 6 মাস পর উনি নাকি পুনর্মূল্যায়ন করবেন মন্ত্রীদের কার্যক্রম। সুতরাং আমরা 6 মাস, 3 মাস, 6 মাস আমরা দেখতে চাই, আমরা আশাবাদী হতে চাই। না হলে কিন্তু সেই আওয়ামী লীগের পুনরাবৃত্তি যদি কোনো মন্ত্রীর মাধ্যমে হয়, তাহলে ওই 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চোনা পড়লে যে অবস্থা হয়। এবং লাস্ট একটা কথা বলতে চাই, দেখেন একটা কথা আলতাফ চৌধুরী বেগম খালেদা যে সময় কিন্তু একটা কথা বলছিল, কথাটা কিন্তু খারাপ না। কি বলছিল? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কথা বলাতে যে পাবলিকলি একটা না, এখানে একটু ভুল আছে। উনি বলছিলেন যে সাংবাদিকদের যে
কয়েকদিন আগে বন্যায় আমার একমাত্র ছেলে পানিতে ডুবে মারা গেছে, ওই তো। আমি তো কিছুই করতে পারলাম না। দেখেন ওইটাই- না, আল্লাহর না, জিনিস, আমি আপনার কথাটাই আল্লাহর বলতে মাল চাই। আল্লাহ নিয়ে গেছে। উনি সাংবাদিকরা সামনের এইটুকু একটুও বলে না। দিয়ে ওইটুকু ব্যবহার শেষ করি। আমি যেটা বলতে চাচ্ছি, উনি কিন্তু গুড সেন্সে পজিটিভলি কথা বলছে এবং কথাটা যথাযথ, কিন্তু পাবলিক পারসেপশন হয়ে গেল অন্যরকম, ওই যে যেটা বললো সাংবাদিকরা দেখার কারণে। ঠিক তেমনি ভাবে আমাদের দেশের সাংবাদিকরা, আরেকটা কথা বলতে চাই, একদিনও হলো না সরকারের, শুনলাম 3 জন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে। তাহলে কি মেসেজটা কি আসতেছে? হোয়াই? আমি তো মনে করি, আজকে লাস্ট কথাই বলি করতে চাই, এই ইউনূস সাহেবের সময় যারা যারা এই আমাদের সহকর্মী শওকত মাহমুদ সহ, আনিস আলমগীর সহ যারা যারা সাংবাদিকরা অ্যারেস্ট হবে আছে, তাদেরকে যদি এই সরকার আগামী কয়েকদিনের মধ্যে মুক্ত করে দেয়, তাহলে এটা গুড একটা সাইন হবে, এটা ভালো হবে। না হলে কিন্তু বোঝা যাবে যে এটা অন্যদিকে আর সেই জি। একই মানে পুরান বোতল নেলোফার চৌধুরী মোড়ক আর মনি। কি। জি, শুনছিলেন আপনি কোনো দেখেন একটা সরকার একদিন, 2 দিন, 3 দিনের দিনই এত সমালোচনা বলা যাবে না। একটা জায়গাটা সমালোচনা করি নাই, আমি বলছি বুঝতেও, arrestation। আমি বলি বুঝতেও একটা সময় লাগে, যে বুঝে উঠতেও। আরেকটা জিনিস আমাদের ভাবতে হবে যে প্রশাসন দেশ চালান, সরকার কিন্তু শুধু দেশ চালান না। এই প্রশাসনরা কার হাতের লোক, এটা আমাদের বুঝতে হবে। নইলে এই টাইপের হওয়ার কথা না। কারণ যিনি বলতে পারেন যে যারা আমাকে ভোট দেন নাই, যারা ভোট দিতেই যান নাই, আমি সবার, তো এই যে আমি সবার, সেই মানুষটা জেদ করে 3 জন সাংবাদিককে সরিয়ে দেওয়ার মতো মানসিকতা রেখেই কথাটা বলে নাই। তাদের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। তারেক রহমান সাহেব এমন একজন মানুষ, আমি সামনে বলছি জিল্লুর ভাইয়ের, যে উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে 1 থেকে 6 পর্যন্ত উনি যখন ছিলেন আউটসাইডার, আউটে, মায়ের থেকে মানে রাজনীতির ভেতরে ওইভাবে ছিলেন না, তাকে নিয়ে অনেক অনেক কথা লেখা হতো, অনেক অনেক কার্টুন বানানো হতো। কোনো কার্টুনিস্ট, কোনো লেখক, তাদের কিন্তু কিছুই হয় নাই। প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, অসংখ্য পত্রিকা। তো পরবর্তীতে আমরা কি দেখলাম, এই সাংবাদিকদের জন্য আইন বানানো হলো, ফ্যাসিস্ট আমলে আইন বানানো হলো, একদম মানে গণহারে জেলে ঢুকানো হলো, গণহারে মামলা হলো, এবং একটা পর্যায়ে অনেককে জেলখানায় মেরে ফেলা হলো, শুধুমাত্র কার্টুনে আঁকানোর জন্য, 2টা কথা লেখার জন্য। এই কারণে আমি বলছি যে উনি এই কাজ করতে পারেন না। ওনার অজান্তে অনেক কিছুই হবে। রাষ্ট্রটা যত ছোটই বলি, অতটা ছোট না। আবার কাজ করতে গেলে একটা, আমরা বলবো না যে শেখ হাসিনার মতো যে উনি সব করেন, সব পারেন, এটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা বুঝে নেবেন, ঠিক সময় মতো তাদেরকে একদম একটা টাইম দেওয়া পর্যন্ত সময়টা, ওই যেটা বললাম, হানিমুন পিরিয়ড, নেক্সট পিরিয়ড, 1 ইয়ার পিরিয়ড, বুঝে নেবেন। তো সেই জায়গায় আজকের দিনটা আমরা সমালোচনা না করে আমরা বলতে পারি যে আপনি এমন কাউকে দেন, অনেকেই আছে এখানে অনভিজ্ঞ। তবে একটা বিষয় মনে হয়, আমি জাস্ট এই যে প্রথম দিন থেকে যে যারা ওয়াচডগ মিডিয়া বা আমরা যখন কথা বলছি বন্ধুরা, আমরা প্রথম দিন থেকেই যদি ধরতে থাকি, তাহলে বাকিরা একটু সতর্ক হবে যে না, হ্যাঁ, এটা আমরা একেবারে কেউ দেখছে না। আমি ওনাকে একদম না করি নাই, বন্ধ করতে বলি নাই, কেউ দেখছে না, আমি বলছি যে ওইভাবে ধরেন না যে এটা পারলো না কেন। হ্যাঁ, আর তাছাড়া আমি সবসময় একটা কথা বলি, আমরা মানুষ, ফেরেশতাও না, শয়তানও না। খুব ভুলও আমরা করতে পারি না শয়তানের মতো জেনে শুনে, আবার খুব ভালো কাজও যে সবসময় করবো এমনও হতে পারে না, ভুল হতে পারে আমাদের। তো সেই ভুলের মাসুলও অনেক দিন দিতে হয়। তো সেই মাসুল দেওয়ার বিনিময়ে আমি বলতে চাই, 17-17.5 বছর দেশের বাইরে থাকা একজন প্রধানমন্ত্রী আজকের, যিনি কিনা বাংলাদেশে নামার সাথে প্রথমে আগে মাটি ছুঁয়ে মাটিটা হাতে নিয়ে দেখেছেন, তার মানে মাটিটাকে উনি কত মিস করেছেন। যে কেউ এখানে, কিন্তু উনি না শুধু, যে কেউ, আপনি যান বিদেশে, আমরা যাই বিদেশে, 1 মাস খুব মজা লাগে, 15 দিন খুব মজা লাগে। তারপরে ওই 15 দিনও যদি বলে যে তুমি কি 15 দিন থাকবা, 15 দিন একটানা থাকতে গেলে তখন কিন্তু মনে হয় বাসায় কবে যাব, দেখাশোনা সব শেষ, আমার এখন বাসায় যাওয়া দরকার। তো এই যে যারা যেতে পারে নাই, তাদের কিন্তু মনটা, আত্মাটা, জীবনটা সব দেশের মধ্যেই পড়ে থাকে। সেই পড়ে থাকার জায়গা থেকে বলতে চাই যে উনি যে কথাগুলো বলছেন, যে কাজগুলো করছেন, উনি আমার ধারণা
উনি যেটা আমি একটা একটা বক্তব্যে ওনার আমি শুনেছিলাম 4 বার উনি বলেছিলেন 20 থেকে 25 মিনিটের একটা বক্তব্যে যে আমরা তো বহিষ্কার ছাড়া আর কিছু করতে পারি না। আমরা সরকারকে বলেছি, সরকার পদক্ষেপ নেয় না, আইনের অনুশাসন চালু হয় না। দেখেন গতকালকের বক্তব্যে ওনার কিন্তু আইনের অনুশাসন নিয়ে সিরিয়াস কথা বলেছেন, সিরিয়াস। এবং সেই দিনের 1 বছর আগের বক্তব্যের কথা বলছি। উনি বলেছিলেন যে আমি ধরেন জানলাম না, আজকে আপনারা চরম অপরাধ করলেন জেনে বুঝে, আপনারা যে অপরাধ করলেন আমার কাছে যদি কখনো ক্ষমতা আসে, কখনো দায়িত্ব আসে, আমি যদি সেই দিনও জানতে পারি যে আপনারা এত বড় অন্যায় করতে পারেন, আমি সেই দিনও অ্যাকশনে যাব, সেই মুহূর্তে আমি অ্যাকশনে যাব, আমি একবারও কোনো বিবেচনা করব না। আমি আজকের প্রেক্ষাপটে মনে করি ওনার সেই দিনটা এসেছে। এবং যে মানুষটা নিজের অর্থে গাড়ির তেল কিনে যেতে পারেন, এইভাবে নিজের অর্থ খরচ করে কাজ করা শুরু করলে আগামীতে দেশপ্রেমিকরাই শুধু এমপি হতে চাইবে আমার মনে হয় যারা যারা ব্যবসায়ীরা আখের গোছানোর জন্য, এই ইহকাল পরকাল সব ওকে করার জন্য যারা আসছেন, তারা অনেকেই নিজে থেকেই আসবেন না। কারণ এখানে যদি মনে করা হয় যে শুধুমাত্র ভলেন্টিয়ারি কাজ হয়, শুধুমাত্র দেশের উন্নয়নের কাজ হয়, শুধুমাত্র দেশের আইন নিয়ে কাজ হয়, শুধুমাত্র দেশে বিশৃঙ্খলা মানে সংশোধনী আইনের সেটা নিয়ে কাজ হয়, তাহলে কিন্তু অনেকেই বলবে ধর আমার তো ব্যবসাপাতি সব লাঠে উঠলো, এখান থেকে তো আমি কিছুই পাচ্ছি না। তা উনি কার্যকরণে বিশ্বাসী। আমি আপনাকে বলি, জামাত যখন বললেন ইলেকশনের 2-3 দিন আগে হঠাৎ ঘোষণা দিলেন যে আমরা নির্বাচনে বিজয়ী হলে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না। বিএনপি কিন্তু কিছুই বলে নাই, বিএনপির সঙ্গে সঙ্গে বলতে পারতো, বিএনপি বলে নাই। বিএনপি কাজে প্রমাণ করে দিল। এটা আমাকে খুবই মুগ্ধ করেছে যে শপথ নেওয়ার পরে কাজে যোগদানের সময় বললেন যে এই এমপিরা কেউ গাড়ি নেবে না এবং প্লট নেবে না। এই বলাটার মধ্যে কিন্তু অনেকটা মহত্ব আছে। একটা প্লট নিলে একটা প্লটের দাম মিনিমাম 10 কোটি টাকা, 5 কোটি টাকা মিনিমাম বাংলাদেশে এই সময়ের অবস্থানে। একটা গাড়িতে লাভ ধরেন ওরকম ট্যাক্স ফাঁকি দেওয়া, কোনো এমপি ব্র্যান্ড নিউ গাড়ি আনবে না যদি তার এক্সট্রা ইনকামের সোর্স না থাকে। তো সবাই রিকন্ডিশন ব্যবহার করে, এমপিরাও করবে যখন নিজের টাকা দিয়ে আনবে। সো এইখানে দরকার কি এই জিনিসটা, এই প্রমাণটা যে দিতে পেরেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এটার জন্য ভীষণভাবে আমরা সম্মানিত বোধ করছি। এই কারণে যে এটা ব্যবসায়ীদের রাজনীতিতে আসার জন্য এন্টি উদ্বুদ্ধ প্রণয়ন আমার মনে হয়। এই টাইপের আরও যদি কিছু থাকে যে না এমপিরা একদম কাগজে কলমে লিখে যতদিন এমপি থাকবে কোনো ব্যবসা করতে পারবে না, এমপিরা টিআরজিআর কাবিখার ভাগ বাটোয়ারা করতে পারবে না, এটা চেয়ারম্যানদের কাজ, এটা মেয়রদের কাজ, তারা করবে। দেখেন আপনি এই দুইটা জিনিস প্রয়োগ করা হলে রাজনীতিতে শুধুমাত্র স্বচ্ছ মানুষগুলো আইন প্রণেতা হিসেবে থাকবে। মেসামেলন আপনি শুনছিলেন, কিন্তু আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন। একটা তো রাজনৈতিক চ্যালেঞ্জ অনেকেই মনে করেন আছে যে জামাত সংসদে বিরোধী দল, রাজপথেও তারা যথেষ্ট পারদর্শী নানা কিছু করতে। আওয়ামী লীগ ব্যাক করবার চেষ্টা করছে এবং অর্থনৈতিক সংকটের কথা, চ্যালেঞ্জের কথা আপনি বললেন। সেখানে কি কি ধরনের চ্যালেঞ্জের জায়গা? আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, এবং সেখানে যে বাণিজ্য চুক্তি সেটাকে অব্যাহত রাখা এবং কার্যকর করবার কথা বলেছেন। প্রতিরক্ষা চুক্তি বিষয়ে তিনি কথা বলেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জামাদি কেনার আহ্বান জানিয়েছেন। তো এইটা আরেকটা জায়গা। আরেকটা হচ্ছে কূটনৈতিক চ্যালেঞ্জ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীনকে ঘিরে। আপনার বিশ্লেষণ শুনতে চাই, আপনি এইসব জায়গায় কি দেখেন? আচ্ছা, আমি আপনার করণীয় কি সরকারের সেটাও একটু বুঝতে এই জায়গায় করণীয় ব্যাপারে আমি কথা বলার আগে আপা যে কথা বলে গেছেন, সুন্দর কথা বলেছেন। আপাকে অনুরোধ করব অত্যন্ত বিনয়ের সাথে, সরকারে যখন কেউ থাকে ওই সমালোচনা মনে করে এখনই সমালোচনা শুরু করে দিলেন, এই দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় সমালোচনা তো অবশ্যই থাকবে। সেটা ইতিবাচক সমালোচনা, দায়িত্বশীল সমালোচনা, নাকি যেটা আপনি ওয়াচডগের কথা বললেন। সুতরাং সমালোচনা হ্যাজ টু বি দেয়ার, নাহলে বিরোধী দল কেন থাকবে সংসদে? আজকে আমি জামাতের প্রসঙ্গে পরে আসি।
আজকে ওয়াচডগের মতো আজকে কাজ করতে হবে। আমরা সরকারের শুভকামনা করি, এটা বলে গিয়েছি, এবং তাদের অবশ্যই আমরা কোনো রকম ব্যত্যয় ঘটলে আমরা সেই জায়গাটায় তাদেরকে করব। কারণ রাজনীতিতে কিন্তু একটা গুণগত পরিবর্তন কিন্তু আসতে হবে, যে আগের মতো শুধু ওই যে দ্বিদলীয় বৈরী রাজনীতি থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমি এখানে পরামর্শ এই জায়গাটা দিয়ে তারপর আপনার প্রসঙ্গে আসতেছি। দেখেন, আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছিল, ছাত্র রাজনীতি। দেখেন, উনি কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। আমি মনে করি আজকে তারেক রহমান সাহেব তারই ধারাবাহিকতায় মধ্যপন্থী জাতীয়তাবাদী দর্শনের রাজনীতিটাকে কর্মীদের মাঝে, বাংলাদেশি জাতীয়তাবাদটা কি, আমি এখানে আমাকে বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, বিএনপির নেতাকর্মীরা নিশ্চয়ই আমাকে ভুল বলবে না, এইটাকে ব্যাখ্যা করতে বললে অনেক নেতাকর্মীরা এটা বলতে পারবে না। এটা আই মে বি রং, বাট এটা হলো বাস্তবতা। জিয়াউর রহমান কিন্তু এই প্রথম জাতীয়তাবাদের দর্শনটাকে নিয়ে আসলেন। মনিয়াপার মতো যারা টক শো করে বিজ্ঞ প্রাজ্ঞ, তারা ছাড়া আপনি দেখেন অনেকে এটা বলতে পারবে না। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতেছি, আমার সঙ্গে ভুল হতে পারে। তারপর জিয়াউর রহমান কিন্তু শুদ্ধি অভিযান শুরু করছিল। আমি মনে করি বর্তমান সরকারকে পরামর্শ হচ্ছে এই শুদ্ধি অভিযানটা তার চালানো দরকার, এই কারণ দলের ভিতর যদি উনি এই শুদ্ধি অভিযানটা করতে পারেন তাহলে উনি সাকসেস হবেন। ওই যে বললাম আইন শৃঙ্খলা পরিস্থিতি কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কিংবা এই দুর্নীতি যাই বলে এটা সরকারের ছত্রছায়া হয়। ওই বিএনপি করে না, এখন দেখবেন সব বিএনপি হয়ে গেছে। যেমন আওয়ামী লীগের সময় কিন্তু হাইব্রিড বলতো, এ দেখবেন হাইব্রিড বিএনপি হয়ে গেছে কিন্তু। সুতরাং এই জিনিসটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তারপর আপনি যেটা বললেন কূটনীতিক, আমি প্রথমেই আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছি যে আমাদেরকে ভূ রাজনীতি বুঝতে হবে, অর্থনীতি বুঝতে হবে। দুইটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের, কূটনৈতিক চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলছে যে তার কাছ থেকে অস্ত্র কিনবে বলে তিনি প্রত্যাশা করেন, প্রথম কথা হলো ব্যক্তিগতভাবে মানে যদি আমার পেশাগত স্বার্থ বলেন, আমি মানে আমেরিকার পক্ষে এই কারণ আমার এক্সপোর্ট হয় আমেরিকার বাজারে। কিন্তু দেশের স্বার্থের কথা যে চিন্তা করেন, তার কথা মতো অস্ত্র নিয়ে আমি আমার যাবে, এটা কিন্তু ভাববার বিষয় আছে, অনেক বিশ্লেষণের ব্যাপার আছে। এবং আজকে কূটনৈতিক ব্যাপারে আমরা তো এক জায়গায় বলেছি যে আমরা চায়নার সাথে কিংবা অন্য বিশ্বের সাথে সবার সাথে আমাদের মর্যাদার সাথে বাংলাদেশ হিসাবে আমাদের সম্পর্ক থাকবে। এখন আমরা তো কোনো জায়গায় আগের মতো কোনো একটা ব্লকে ঢুকে যাওয়াটা সমীচীন হবে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় আজকে মনে হয়েছে যে তুমি আমার এই কি অস্ত্র এবং কি বাণিজ্য চুক্তি মানে এক কথায় ইনডাইরেক্টলি বলছে যে মেনে চললে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এটা খুব ভালো হবে, অর্থাৎ তুমি মানো, কথার অর্থ দিয়ে এটাই দাঁড়ায়। এই জায়গাটা আমাদের পরামর্শ হচ্ছে অবশ্যই আমেরিকার মতো একটি বৃহৎ শক্তিকে আমাদেরকে এটাকে কি বলবো আমরা, যে তাকে তার যে বাণিজ্য চুক্তির ব্যাপারে তাকে করলে আমাদের অর্থনীতিটা ভালো হবে। বাট এর মানে এই নয়, এটা নির্ভর করে মানে সে প্রাজ্ঞতা, বিজ্ঞতা এবং দেশপ্রেম এবং সেই জিয়ার চরিত্র দরকার। এক কথায় আমি বিশ্বাস করতে চাই জিয়ার রক্ত যে ধারণ করছেন তারেক জিয়া, তিনি সেটা করতে পারবেন তার কূটনৈতিক কৌশল দিয়ে, এবং তার সাথে যারা আছেন এই জায়গাটা নিশ্চয়ই তার বিজ্ঞ টিম আছে। সুতরাং আজকে এই চ্যালেঞ্জগুলো কিন্তু সাংঘাতিক। দেখেন, মূল্যস্ফীতির কথা বললেন, আজকে মূল্যস্ফীতি, সামনে বাজেট, এই বাজেটটি কিন্তু বিরাট ব্যাপার। মাত্র আজকে হলো ফেব্রুয়ারি মাস, এপ্রিল মে জুন 2 মাস 3 মাসের মাথায় বাজেট। সুতরাং এই বাজেটে কিন্তু আজকে যাকে অর্থমন্ত্রী করা হয়েছে আমরা আশাবাদী হতে চাই, কিংবা তারেক জিয়াও নিশ্চয়ই এই জায়গাটা অ্যাড্রেস করবেন, এবং ওনার প্রাথমিক যে বক্তব্যটা এটা কিন্তু আমাদের কাছে অত্যন্তই লেগেছে। প্রশ্ন হলো ওই যে আপার ভাষায় বলতে হয় 3 মাস হানিমুন পিরিয়ডের পর আউটকামটা কী, রেজাল্টটা কী, সেই রেজাল্টটাই কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা সমালোচনা বলবো না, পর্যালোচনা যদি করিও আপনি কনক্লুশন টানতে পারবেন না। সুতরাং উই হ্যাভ টু সি টিল দ্য জুন, এবং জুনের ভিতরেই যাবে। এবং আমরা আবারও বলছি যে বিএনপি আজকে আমি জাতীয়তাবাদী কিংবা আমার মতো যারা আছে, আমরা চাই যে দেশটা উগ্রবাদের দিকে না যাক, আমরা চাই জাতীয়তাবাদের এবং মধ্যপন্থার রাজনীতি বিকশিত হোক। এর মধ্য দিয়ে ভূ রাজনীতি এবং অর্থনীতিকে শক্তভাবে তারা মানে মোকাবেলা করে দেশটাকে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাবে। লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো যে রাজনৈতিক যে এটাকে কী বলে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আমাদের যে রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যে ব্যাপারটা, এইটা তারেক জিয়া আমার বিশ্বাস ওনার বিভিন্ন কর্মকাণ্ডে উনি সেটা করতে পারবেন। অনেকখানি করেছেনও বললাম তো, সেই কনসিস্টেন্সি থাকতে হবে। এবং আমি শেষ করব এইভাবে যে দেখেন, আজকে দেখেন
এখানে কথাটা চলে আসে যে 24-এর গণ অভ্যুত্থানে যে কথাটা আজকে আসছে যে 2টা শপথ হয়েছে, বিএনপি একটা শপথ, এমপি শপথ দিয়েছে। আমি মনে করি বিএনপি কথাটা যা বলেছে সাংবিধানিকভাবে তারা যথাযথ বলেছে, কারণ তফসিলে যেটা নাই ওইটার শপথ হয় কিভাবে। কিন্তু যেহেতু গণভোটের এটা তারা ঐক্যমতে তারা স্বাক্ষর করেছে উইথ নোট অফ ডিসেন্ট, সুতরাং এটা পার্লামেন্টে গিয়ে তারা সেই 24-এর ওই নোট অফ ডিসেন্টকে তাদের কথাকে ঠিক রেখে অন্তত 24-এর সেটা যে তো তারা এটাকে তারা করবে, এটা ম্যানিফেস্টো তো আছে, ম্যানিফেস্টো তো আছে এবং 31 দফায় আছে। তারা বলেছে যে এবং শেষ এক পর্যায়ে তো যেহেতু তারেক রহমান নিজেই এখন বলেছেন তো মানে এটা ভোট দিন, 31 দফার চাইতে ম্যানিফেস্টোটাই হলো ম্যানিফেস্টো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, সেখানে তো এই কথাগুলি আছে। 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না, বিরোধী দল থেকে ডিপটি স্পিকার হবে, বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে মিনিমাম একটা ভারসাম্য, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেটা আমাদেরকে করবে। যাই হোক, আমি শেষে এটা বলতে চাই যে দেখেন দেশটা আমাদের, আমরা কিন্তু অনেক রক্ত, যেটা আপনি প্রথমে বলে গেছেন, সেই 52, 71, 90 এবং আজকে 24 এর ধারাবাহিকতা আজকে একটি সুন্দর ভারসাম্যের বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশটা। নেলুফার চৌধুরী মনি, আপনি কি ধরনের, আমি তো মোটা দাগে 3টে চ্যালেঞ্জের কথা বললাম, এবং এগুলোকে কিভাবে অ্যাড্রেস করা হবে বলে মনে করেন দলের ভেতর থেকে একজন ভেতরকার মানুষ হিসেবে? আপনার চ্যালেঞ্জগুলো আবার একটা হচ্ছে রাজনৈতিক চ্যালেঞ্জ, যেটা থাকবেই, কারণ জামাত খুবই শক্তি ধারণা করা হয় যে সংসদে তারা চেষ্টা করবে সরকারকে ব্যস্ত রাখবার জন্য, একই সঙ্গে মাঠেও তারা যথেষ্ট পারদর্শী, মাঠ উত্তপ্ত করবার জন্য। আওয়ামী লীগ ওয়েট করছে, সেই সঙ্গে অর্থনৈতিক নানা রকমের চ্যালেঞ্জ আছে। এই বছর আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন, যদিও বাণিজ্য মন্ত্রী বলেছেন সেটাকে বিলম্বিত করবার একটা চেষ্টা করা হবে, কিন্তু আগের সরকার আবার এই বিষয়ে যথেষ্ট উৎসাহী ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই বছরই ভারতের সঙ্গে গঙ্গার পানির চুক্তি করতে হবে। এর বাইরে যে কূটনৈতিক চ্যালেঞ্জগুলো, যেটা ওই যে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিনন্দন বার্তাকে উল্লেখ করলাম উদাহরণ হিসেবে, তার বাইরে চায়না আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান টার্কি ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে বা সক্রিয় হবার চেষ্টা করছে, ইউরোপ আছে আরেকদিকে। দেখেন, এই চ্যালেঞ্জগুলো মোটা দাগে বিশাল চ্যালেঞ্জ, অস্বীকার করার কোনো কথা নাই। অনেক দিনের বিএনপি ক্ষমতার বাইরে থাকা একটা রাজনৈতিক দল, এই এদের সাথে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে মোকাবেলা করতে হয় নাই, সেটার জন্য একটা গ্যাপ আছে। পাশাপাশি রাজনৈতিক যে চ্যালেঞ্জটা আপনি বললেন, আগে ওটা দিয়ে আমি শুরু করি। আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক স্ট্র্যাটেজির মধ্যে কিছুটা মিল আছে, আমি বলি যেটা, সেটা হলো তারাও গণতন্ত্রকে খুঁজে, বিএনপিও গণতন্ত্রকে খুঁজে। যদিও আওয়ামী লীগ গণতন্ত্র লেশমাত্র রাখে না, কিন্তু খুঁজে। বিএনপি যতটুকু খুঁজে ততটুকু রাখার চেষ্টা করে, পারে কিনা আমি জানি না, আমি বলবো না, তো চেষ্টা করে। তো এইখানে আদর্শগত একটা জায়গা আছে যেখানে আপনার রাজনৈতিক গণতন্ত্র, বাট আজকে যারা বিরোধী দল তারা কিন্তু মেন্টালি গণতান্ত্রিক না, তারা কিন্তু নির্দেশিত দল। আমি প্রায়ই মাঝে মাঝে বলি, আমি যেভাবেই বলি না কেন এটাই সত্যি। তারা দেখেন, বিএনপির দলের অনেকেই মনোনয়ন না পেয়ে কিন্তু বিদ্রোহী হয়েছে। এটা একটা সন্তান বাবার সঙ্গে করতে পারে, বিএনপি যদি প্যারেন্টস হয়েছে, বলেছে কেন আমাকে দাও নাই, আমি এটার যোগ্য, বলতে পেরেছে। ওই দলটাকে দেখেন, তারা কিন্তু 11th আওয়ারেও যাদেরকে ডিসকোয়ালিফাই করেছে, তারা কিন্তু ভেতরে ভিতরে পুরো অঙ্গার হয়ে গেছে, বাইরে কিছু বলতে পারে নাই। এই বলতে না পারার কারণটা হলো তারা ওইভাবেই আপনার ওয়াদাবদ্ধ, তারা তাদের সব কিছু নিয়ন্ত্রিত একটা দল। তো নিয়ন্ত্রিত দলটাকে আমি একনায়কতন্ত্র বলতে পারি, গণতন্ত্র বলতে পারি না। তো গণতন্ত্রের যেটা লেবাসটা সম্পূর্ণরূপে বিএনপি যখন সরকারি দলে, আর ওই একনায়কতন্ত্রে যা বলবে সব এক সুরে কোরাস গানের মতো হয়ে যাবে। এটা হতে তারা বাউন্ড, কারণ তারা ওইভাবেই রাজনীতি ছোট থেকে পরিচালিত হয়ে আসছে। তো সেই জায়গায় বিএনপি কতটুকু তটস্থ আমি জানি না, হওয়া উচিত, দরকার, আমি এটা মনে করি। এবং বিএনপির যে ধরনের এমপি হয়েছেন, তারা অনেকেই আভ্যন্তরীণ আন্দোলনগুলো দমন করে অভ্যস্ত পারে, কিন্তু বাহ্যিক আপনার ওইভাবে কতটা পারবে আমি জানি না, যে কারণে চৌকসভাবে বিএনপিকে
ভাবতে হবে এদের সাথে। এরা যে কখন কোন জায়গা থেকে শুরু করবে আর কোন জায়গায় শেষ করবে বিএনপির বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি বলবো না যে হবে। তো সেইখানে বিএনপি যদি আজকে থেকেই, আমি আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলি, আওয়ামী লীগ স্বৈরাচার বলি, একটা জিনিস আমি দেখেছি, যেদিন আওয়ামী লীগের নির্বাচন শেষ হয়েছে পরের দিনই সে পরবর্তী নির্বাচনের জন্য কাজ শুরু করেছে। ঠিক তাই এই জায়গায় আবার আজকের বিরোধী দলের সাথে তাদের মিল আছে। তারা যেই দিন 5ই আগস্ট হয়েছে তার পরের দিন থেকেই মাঠে নেমে গেছে। বিএনপি কি করেছে, একদম 11th আওয়ারেও বিএনপি নিজেদের ঘর সামলাতেই ব্যাক পেতে হয়েছে এবং 22 তারিখ যে নির্বাচনী প্রচারণা শুরুর দিন, সেই দিন থেকেই তারা প্রচারণা শুরু করেছে। তো সেই জন্য আগে যা ছিল ওটাই যে বারবার হবে, এইবার কিন্তু কানের কাজ দিয়ে অনেকভাবে সমস্যাগুলো গেছে, বুঝতে পারার কথা। এবং অন্যরা কি বুঝবে জানি না, দলনেতার এটা বুঝলে সবচেয়ে দলের জন্য মঙ্গল। দলনেতাকে, হ্যাঁ দলনেতা এত কাজ কিভাবে করবে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আমার যদি ঘর ঠিক না রাখতে পারি তাহলে আমি বাইরের কাজটা কিভাবে করব। আমার ঘর যদি সিস্টেমেটিক হয় তাহলে আমি করতে পারবো। থাকলো রাজনৈতিকটা গেল, কূটনীতিতে বিএনপি সবসময় মোটামুটি বেটার। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিদেশে আমাদের প্রভু নাই, বন্ধু আছে। খালেদা জিয়া বলেছিলেন, শহীদ জিয়া বলেছিলেন যে সবাই বাইরের, সবাই আমাদের বন্ধু, আমাদের শত্রু নাই এখানে পররাষ্ট্রনীতিতে। তো এই যে সবাই বন্ধু কেউ শত্রু না, বন্ধুর জায়গায় বন্ধু, যেখানে যেটা দরকার ন্যায্য হিস্সা। আপনার মনে আছে জিয়াউর রহমান শহীদ হওয়ার আগে কিন্তু তালপট্টি নিয়ে দ্বন্দ্বটা ছিল, সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলে। ঠিক তেমনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিল, যত সর্বোচ্চ জাতিসংঘ পর্যন্ত পানির যে ন্যায্য হিস্সাটা সেটার জন্য কথা বলেছে, যতটুকু পেরেছে ততটুকু নিয়েছে, যতটুকু পারেন নাই। এখন তাদের দুইজনের উত্তরাধিকার, উত্তরসূরি আমি বলবো, দুইজন ব্যক্তির এরকম যাদের এই দেশের অবদান প্রচুর, সেই মানুষগুলোর এই উত্তরসূরি নিশ্চয়ই সে এইটা কাটিয়ে উঠতে পারবে আমি বিশ্বাস করি। পানিরটা কতটুকু পারবে জানি না, কিন্তু চেষ্টাটা ত্রুটি থাকবে না। এবং সেইভাবে উনি বলেছেন, উনি কাজ করেছেন যে উনি নিজের দেশের দলের কথাও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে যদি তার সন্তানরা রাজনীতি করতে চায়, আমাদের এখানে জনগণ চাইলে এটা হবে, আমাদের কোনো সে নাই। তো এই যে আমাদের কোনো সে নাই, এটাই কিন্তু রাজনীতির সৌন্দর্যটা, বিউটি। আমরা চাই যে এই আগামী 5 বছর এই বিউটিটার সঙ্গে থাকবে। ইকোনমিক চ্যালেঞ্জ একটা বিশাল চ্যালেঞ্জ। ইকোনমিকের যে অবস্থায় রেখে গেছে বর্তমান সরকার, 2 দিন আগে সরকার, সেই জায়গা থেকে উনি হয়তো বলেছেন, তৃপ্তির ঢেকুর তুলেছেন এটা বলে যে আমি কত ছিল টাকা ব্যাংকে আর আমি কত রেখে গেলাম। এটা কিন্তু সম্পূর্ণ অবদান আমাদের সেই রেমিটেন্সদের, যে ভাইরা সমস্ত টাকা ধার দেনা করে হলো দেশে পাঠিয়েছে, সেটাই। তো এটার উপর এটা ডিপেন্ড করে না। আমাদের যে এত বড় ঋণের কিস্তি, আমি বলবো যে এই সরকার চাইলে নতুন একটা সরকার হিসেবে কিস্তিগুলোর 6 মাস এক্সটেনশন করতে পারে বা 1 বছর এক্সটেনশন করতে পারে। যাদের কাছে আমাদের ঋণ আছে দেশটাকে ঢেলে সাজানোর জন্য, নিশ্চয়ই অন্য দেশের রাষ্ট্রনায়করা যেহেতু কথা দিয়েছে আমাদের গণতন্ত্রের সাথে থাকবে, নিশ্চয়ই তারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবে। খুব ছোট করে শেষ করতে হবে আমাকে, জাস্ট জি ছোট করে যদি বলতে হয়, আপার শেষ কথাটুকু যদি আমি ধারাবাহিকতায় বলি, যে এটা অলরেডি আপনার এখানে বলেছি যে আজকে এই তারেক জিয়া কিংবা এই বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পর যেটা হয়েছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনটা এই কারণে দরকার। আগামী নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই রিকনসিলিয়েশনটা দরকার। এখানে আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হবে এবং যারা দোষ করে নাই তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। একটা জাস্ট ছোট্ট প্রশ্ন করি, আপনি জাস্ট 30 সেকেন্ড করে উত্তর দেবেন। আমরা শেখ হাসিনা সরকার আমলে একেবারে শেষের দিকে অভ্যুত্থান চলা, মানে ওই পরিস্থিতি আন্দোলন চলাকালে জামায়াতের উপরে একটা এক্সিকিউটিভ অর্ডারের নিষেধাজ্ঞা দেখলাম এবং সেই নিষেধাজ্ঞা কিন্তু প্রফেসর ইউনূসের সরকার তোলেনি, কিন্তু জামায়াত কিন্তু অ্যাক্টিভলি পলিটিক্স করলো কি, মানে তারা তো এখন ক্ষমতার লড়াইয়ে চলে এসছে। আবার ইউনূস সরকার এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের রাজনীতিকে সাসপেন্ড করেছে।
আপনি কি মনে করেন যে কি করা উচিত বর্তমান সরকারের? 30 সেকেন্ড আমার হাতে সময় নেই, ঠিক, 15 সেকেন্ড। আমি এইটার ব্যাপারে 30 সেকেন্ডে শুধু এইটুকু বলবো যে এই মানে সরকার যে তারেক রহমানের জন্য, প্রাইম মিনিস্টার তারেক রহমানের জন্য আপনার পরামর্শ? তার জন্য পরামর্শ হলো, প্রথম কথা বলি আপনার উত্তর দেওয়ার আগে, 30 সেকেন্ডে উনি কি কি চুক্তি করেছেন এটা উনি ডিসক্লোজার করবেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। মানে প্রফেসর ইউনূসের সরকার, আমি তো ইউনূসের কথা বলতেছি, কি কি চুক্তি করেছেন, নাম্বার 1। নাম্বার 2, আজ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের ব্যাপারে যে এক্সিকিউটিভ অর্ডারে যেটা করেছে, সোজা কথা, এদেরকে দোষী যারা তাদেরকে বাদ দিয়ে তাদের দোষী তো ওটা তো আলাদা মামলা, ইন্ডিভিজুয়ালদের বিরুদ্ধে সেই মামলা তো চলতে থাকবে। তাদেরকে রাজনীতির জন্য অবারিত করে দেওয়া দরকার। আপনি কোনো মন্তব্য করবেন এই বিষয়ে? আমি এই ব্যাপারে বলতে চাই যে রাজনীতির একটা সময় এখন আসছে, সেই সময়টায় দোষী যাদের তাদের বিচার হোক আমরাও চাই। আমাদের নেতা কি বলেছেন? আমাদের নেতা বলেছেন বিবিসি বাংলায় সাক্ষাৎকারে যে আমি কোনো প্রতিশোধ চাই না, কিন্তু আমি বিচার চাই। না, কিন্তু দল তো কোনো বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢোকে নেই, ইন্ডিভিজুয়াল বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে। দলের এখানে কোনো সমস্যা নাই, দল তো এটা বললামই কিছুক্ষণ আগে, যদি করতে চায় করতে পারবে এইখানে। অনেক ধন্যবাদ মিস্টার গোলাম সরোয়ার মিলন এবং মিস নীলুফার চৌধুরী মনি। দর্শক, যাত্রাটা শুরু হয়েছে ইতিবাচকভাবেই, আমরা বলবো ইতিবাচক ধারায়। সব কিছুই আমরা ভালো হবে এমনটাও প্রত্যাশা করি না, কিন্তু ভালোর ধারা যেটা শুরু হয়েছে সেটা যেন অব্যাহত থাকে এবং ভালোর পরিমাণটা যেন বেশি হয়। ভুল ত্রুটি হবে, অনেক নতুন এমপি আছেন, অনেক নতুন মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো সংসদ সদস্য, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী। কাজেই তাদের ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু তারা যদি সমালোচনাগুলোকে সানন্দে গ্রহণ করতে পারেন, তারা যদি এই যে নানা ধরনের ওয়াচডগ আছে, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, গণমাধ্যম, প্রতিপক্ষ, রাজনৈতিক শক্তি, তাদের কথাগুলো যদি বিবেচনার মধ্যে নেন, সব গ্রহণ করতে হবে তা না, শোনার মতো একটা অভ্যাস তৈরি করেন, তাহলেও তাদের সংকট অনেক কমে আসবে আগামী দিনগুলোতে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।